আচ্ছা, এই জঙ্গলের রাস্তায় আসা কি ঠিক হয়েছে? আমরা তো অন্য পথে আসার চেষ্টা করছিলাম। আজকে রাতটা শান্ত। আর তাছাড়া তুই তো দেখলি ওই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না। তুই শুনতে পাচ্ছিস? একটা একটা শীষ আসছে না কোথা থেকে? হ্যাঁ, হ্যাঁ, কে কেউ একটা শীষ দিচ্ছে। আমি বুঝতে পেরেছি কি শীষ এটা। চল 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 চল, তাড়াতাড়ি দৌড়াতে হবে। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বেরোতে হবে। আমি আর দৌড়তে পারছি না, রকিব। না 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 সুজন, আমাদের এগোতেই হবে, পিছনে তাকাবি না কোনোভাবেই। আমাকে কে যেন টানছে, রকিব। না সুজন, দাঁড়াস না, দৌড়া দৌড়া। কিছু শীষ থাকে খুব মধুর শুনতে হয়, আর কিছু শীষ এমন থাকে যা নিয়ে আসে কিছু ভয়ঙ্কর ইঙ্গিত বা বার্তা। আজ তেমনই এক শীষের সাথে আমরা দেখা করব। তার ইতিহাস সম্বন্ধে আমরা জানবো আজকে। তাহলে শুরু করা যাক আজকের আমাদের বিশেষ গল্প, D&A স্টুডিও এক্সক্লুসিভ সামসিং। রাত তখন প্রায় 2:30। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, শহর নিস্তব্ধ। ঘরে শুধু জ্বলছে ল্যাপটপের আলো। আরিয়ান আর ঋতব্রত বসে আছে স্ক্রিনের সামনে, এক অজানা উত্তেজনায় ভরা চোখে। ওরা দুজনেই অদ্ভুত জায়গা, হারানো পথ আর ভয়ঙ্কর গল্পের ভক্ত। মাঝরাতে হরর পডকাস্ট শোনা, ইউটিউবে ভূতের ভিডিও দেখা, এই যেন তাদের প্রতিদিনের অভ্যাস। সেদিনও ঠিক তেমনই স্ক্রল করতে করতে ওরা দেখতে পায় এক অজানা জায়গার নাম সামসিং। একটা ভিডিও থাম্বনেলে লেখা, ওয়ের দ্য মিস্ট নেভার ক্লিয়ার্স। কৌতূহল বেড়ে যায়। ভিডিও খুলতেই দেখা গেল পাহাড় ঘেরা সরু রাস্তা, চারপাশে ঘন জঙ্গল, আর দূরে একটা ছোট্ট রিসর্ট, নাম গ্রিন মিস্ট রিসর্ট। পাশে ভয় জাগানো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, সাম গেস্টস নেভার রিটার্ন। আরিয়ান হেসে বলে, এই শীতে যাবো কিন্তু। দেখতে পাচ্ছিস কি সুন্দর একটা জায়গা, ওহ, মনে হচ্ছে যেন পুরো সিনেমার মতো। ঋতব্রত একটু থেমে গেল। এই জায়গাটায় কিছু অদ্ভুত আছে রে। দেখ না, ভিডিওর শেষে কমেন্টে কেউ লিখেছে, ডোন্ট গো দেয়ার আফটার ডার্ক। সব হরর পেজে কেউ না কেউ এমন লেখে, বুঝলি? এটা হচ্ছে ইমপ্রেশন বানানোর জন্য, যাতে লোকেরা ওই জায়গাতে বেশি করে যায়। ওইসব ভয় পাস না, ওইসব কিচ্ছু না। তাদের মধ্যে তখন কেই বা জানতো এই হাসিটাই তাদের শেষ নিশ্চিত হাসি হবে। রিসর্ট বুকিং, ট্রেনের টিকিট আর ব্যাগে ক্যামেরা, টর্চ আর গরম কাপড় নিয়ে সব তৈরি এখন। কিন্তু তারা জানতো না সামসিং শুধু একটা জায়গা নয়, একটা অপেক্ষা করা ছায়া, যা বছরের পর বছর ধরে খুঁজে বেড়াচ্ছে নতুন অতিথিকে। রাত ঠিক 10:30। শিয়ালদা স্টেশনে তখনও লোকজনের ভিড়, কিন্তু হাওয়ায় এক অদ্ভুত ঠান্ডা ভাব। স্টেশনের আলো যেন একটু ম্লান হয়ে আছে, মাঝে মাঝে মাইকের আওয়াজ ভেসে আসছে। আরিয়ানা ঋতব্রত ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে এসে উঠল দার্জিলিং মেলের কামরায়। জানলার পাশে তাদের বার্থ, আর ওপরের বার্থে দুজন অচেনা যাত্রী।
একজন মধ্যবয়স্ক লোক, মুখে কাঁচা পাকা দাড়ি, গলায় একটা লাল গামছা। অন্যজন শান্ত ও চুপচাপ একটা বই পড়ছিল, পুরনো মলাটে লেখা আনটোল্ড মিস্ট্রিজ অফ নর্থ বেঙ্গল। তখন রাত 11টা বাজে। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলো শিয়ালদা স্টেশন থেকে। চাকার ঘর্ষণে হালকা কম্পন, জানলার বাইরে কালো অন্ধকারে ছুটে চলা আলো। এবার গন্তব্য সোজা জলপাইগুড়ি জাংশন। আরিয়ান আর ঋতব্রত কিছুক্ষণ পরে কথাবার্তা শুরু করলো। তাদের সাথে বসা যাত্রীদের সাথেও তারা ভাব জমাতে শুরু করেছে। আরিয়ানই প্রথমে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, আপনারা যাচ্ছেন কোথায়? লোকটা হালকা হাসে, বলে, আমরা তো যাচ্ছি মালবাজার পর্যন্ত। তোমরা কোথায় যাচ্ছ বাছা? ঋতব্রত হেসে উত্তর দিল, আমরা যাচ্ছি সামসিং ঘুরতে। এই কথা শোনা মাত্রই লোকটার মুখের হাসি যেন থেমে গেল। চোখ দুটো এক মুহূর্তে যেন ভারী হয়ে গেছিল। মনে হলো ঠোঁটটা যেন হালকা কেঁপে উঠল তার। দুজন বন্ধু একে অপরের দিকে তাকালো। অদ্ভুত নীরবতা নেমে এলো কামরায়। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলতে শুরু করলো, সামসিং? তা সেখানে কি যাওয়া হচ্ছে তাহলে শেষমেশ? তার গলা ভারী আর কাঁপা কাঁপা। আরিয়ান জিজ্ঞেস করলো, কেন বলুন তো? কিছু অদ্ভুত কিছু আছে ওখানে? মানে মানে আমরা তো কালকে ইউটিউবে দেখলাম যে অনেকেই বলেছে এই জায়গাতে নাকি কিছু অদ্ভুত রহস্য, অদ্ভুত ইতিহাস আছে, যার জন্য এই জায়গাটা অনেকে ভুতুড়ে বলে। তো আপনি কি হয়েছে বলুন তো ব্যাপারটা? লোকটা জানলার বাইরের দিকে তাকিয়ে থাকলো, যেন কিছুই শোনেনি। ট্রেনের আওয়াজে তার হুঁশ ভাঙল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। বাইরের শো শো হাওয়ার শব্দ আর চাকার ধাতব দণ্ডের আওয়াজ যেন স্তব্ধ হয়ে গেছিল সেই গল্পের মাঝখানে। তখন 2018 সাল। এই এরকম শীতকালে আমরা বেরিয়েছিলাম। আমরা বলতে আমি আর আমার এক সহকর্মী বন্ধু রজত। আমরা গেছিলাম সামসিং এ, তোমাদের মতোই ওই ছুটি কাটাতে গেছিলাম। আর তুমি তো জানে ওখানে শুধুমাত্র একটাই রিসোর্ট, গ্রিন মিস্ট রিসর্ট। তো তখন ওটা সবে নতুন খুলেছে, ছোট্টর মধ্যে খুব সুন্দর, একদম পাহাড়ের কোলে। আর চারিদিকে শুধু জঙ্গল, কুয়াশা আর অদ্ভুত নিস্তব্ধতা খেলা করে। প্রথম দিনটা বেশ ভালোই কেটেছে। সকাল থেকে ঝর্ণা, দুপুরে চা বাগান, আর সন্ধ্যায় আগুন জেলে আড্ডা। আর রাত নামতেই মনে হচ্ছিল চারপাশে নীরবতা যেন অতিরিক্তই নিস্তব্ধ। বাতাসে একটা চাপা শব্দ, যেন দূর থেকে কেউ ফিসফিস করে ডাকছে আমাদেরকে। লোকটা একটু থেমে চোখ নামিয়ে তারপর নিচু গলায় বলল, রাত প্রায় 2:30 হবে। আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ এক ঠান্ডা হাওয়া এসে জানলাটা খুলে গেল। আমি চমকে উঠলাম, মনে হলো কেউ বাইরে দাঁড়িয়ে আছে। আমি আমার সামনের ডেস্কের ওপর রাখা টর্চটা হাতে নিয়ে টর্চটা জ্বালিয়ে তাকালাম। দেখলাম কুয়াশার মধ্যে একটা ছায়া একদম সোজা দাঁড়িয়ে আছে, লম্বা কিন্তু বেঁকে ছুড়ে, যেন হাড়গুলো ঠিকভাবে জোড়া নেই। আলো পড়তেই ওটা নড়ল না, শুধু মাথাটা একপাশে কাত হয়ে পড়ল। তারপর নিজেই কুয়াশার মধ্যে হঠাৎ মিলিয়ে গেল। আমি ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু রজত তখনও জেগেছিল, ও দেখেছে। তখন আমরা দুজনেই বাইরে গেলাম দেখতে। কিছুক্ষণ পরই বুঝলাম
সিদ্ধান্তটা ভুল ছিল। লোকটার কণ্ঠ কেঁপে কেঁপে উঠল, তার কপালে ঘাম বসতে শুরু করেছে। ট্রেনের আলোয় মুখটা কেমন পাথরের মতো সাদা দেখাচ্ছে তার। ও- ওই ওই রিসর্টের পিছনে একটা সরু রাস্তা ছিল, যেটা জঙ্গলের দিকে চলে যায়। আমরা হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই শুনলাম একটা পায়ের আওয়াজ, ঠিক আমাদের পেছনেই। আমরা থামলে থামে, আর হাঁটলে আবার পিছু নেয়। রজত পাত্তা দেয়নি, কিন্তু কিছুক্ষণ পর আমি দেখলাম আমাদের ঠিক অদূরেই কুয়াশার মধ্যে আবার দেখতে পেয়েছি সেই সোজা লম্বা বেঁকে চড়ে যাওয়া একটা ছায়া মূর্তি। এবার আমি একটা শীষ শুনতে পেলাম, যেন ঠিক ওখান থেকে ভেসে আসছে সেই শীষটা, আর নাকে আসছে একটা সোদা গন্ধ। আমি অনুভব করলাম আমার ঘাড়ে কারো ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। ঠিক আমার পেছনেই আছে তাহলে সেটা। আমি যদি ঘুরে তাকাই, তাহলে আমি তাকে নিজের চোখের সামনেই দেখতে পাবো। আমি স্থির ছিলাম। আমি রজতকে ইশারায় বললাম আমার পেছনে কিছু দেখতে পাচ্ছে কিনা। ও পেছনে তাকাতেই ওর সারা শরীর ঠান্ডা হয়ে গেছিল, চোখ দুটো বিস্ফারিত। আমি দেখলাম একটা কালো হাত ওর গলাটা চিপে ধরেছে, ওকে শূন্যে ভাসিয়ে, আর ঠিক তারপরে একটা মরণ চিৎকার শুনে আমার কান ঝাঁঝালো হয়ে যাওয়ার জোগাড়। আমার পাশে রজত আর নেই সেখানে। আমি তখনই দৌড়ে পালালাম নিজের রিসর্টের দিকে। সেদিনকে আমার সারা শরীর কাঁপছিল। সেই শীতের রাতেও আমার প্রচণ্ড গরম লাগছিল, আর আর নিজেকে স্থির রাখতে পারছিলাম না। সেদিনকে ছুটে কিছু করে আমি রিসর্টে ফিরেছিলাম। আমার কাউকে কিছু বলার পর্যন্ত ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। পরদিন সকালে পুলিশকে নিয়ে আমরা জঙ্গলে গেছিলাম রজতকে খোঁজার জন্য, কিন্তু পুরো জঙ্গল খোঁজা সত্ত্বেও রজতের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। জামার বুক পকেটের একটা ছেঁড়া টুকরো পেয়েছিল। লোকটা থেমে গেল। কামরায় এখন শুধু ট্রেনের ঠকঠক আওয়াজ। তার চোখে একটা শূন্য, বিষণ্ণ আর তীব্র আতঙ্কে ভরা। তারপর থেকে আমি রাতে ঘুমোতে পারি না। মাঝে মাঝে মনে হয় জানলার পাশ দিয়ে আমাকে দেখছে সে। কুয়াশা দেখলেই মনে হয় এই বুঝি সে আবার বেরিয়ে আসবে। লোকটা মাথা নিচু করে বলল, তোমরা শামসিং যাও, কিন্তু একটা নির্দেশ আমি দিই, ওখানে কোনোভাবেই রাতে বেরোনোর চেষ্টা করো না। কারণ অন্ধকার নামলে জঙ্গল আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। আমরা আর তারপরে কোনো কথা বাড়াইনি। আমরা এই গল্পটা শুনে এতটাই আতঙ্কিত ছিলাম যে তারপরে আর কথা বলার সাহসও পাইনি। কিন্তু আরিয়ানকে দেখে আমার মনে হয়েছিল যে এই পুরো গল্পটাই একটা মজার ছলে নিয়েছে। তাই আমি আর কিছু ওকে বলিও নি। তারপর আমরা কিছু টুকিটাকি খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালের আলো তখনও ফোটেনি। পাহাড়ের কোলে ভোরের আভা দেখা যাচ্ছে পূব আকাশে। ট্রেনের জানলার বাইরে ভেসে আসছে নরম কুয়াশার আস্তরণ।
এই দৃশ্যটা মিস করলে হয় না। আমাদের ট্রেন থামলো ঠিক সকাল 9টায়। ধীরে ধীরে নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা নামতে শুরু করলাম। ঘণ্টাখানেকের যাত্রা যেন এক অদ্ভুত চাপা অনুভূতিতে শেষ হলো। কামরার ভেতরে সেই লোকটার মুখ আর তার কাপা কাপা গলায় শোনা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প যেন এখনো আমাদের কানে বাজে। বাতাসে পাহাড়ের গন্ধ আর চায়ের দোকানে ধোঁয়া উঠছে। উফ, কি সুন্দর! এটা হচ্ছে নর্থ বেঙ্গল। মানে কলকাতায় এমন সৌন্দর্য আমরা কোনোদিন পাবো না। পাহাড়, প্রকৃতি, সব সৌন্দর্য একদম পুরো চোখে একদম পুরো ঢেলে দিচ্ছে মনে হচ্ছে। এই, ওদিকে চা হচ্ছে, একটু চা খেয়ে নি আগে। ওদের বুকিং করা একটা গাড়ি ইতিমধ্যেই স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল। সামনের সিটে বসে মাঝবয়সী এক ড্রাইভার, মুখে ক্লান্ত ভাব, চোখে একরকম নিষ্পন্দ দৃষ্টি। আরিয়ান এগিয়ে গিয়ে বলল, দাদা, তাহলে আপনি এসছেন তো আমাদের নিতে? হ্যাঁ সাবসি, मैं आपको लेने এসেছি। গাড়ি ছাড়ল। শহরের রাস্তা ধীরে ধীরে মিলিয়ে গেল। চারপাশে শুরু হলো ঘন জঙ্গল, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা আর অসীম কুয়াশা। প্রথমে কিছুক্ষণ কথা চলল, কে কোথা থেকে এসছে, ভ্রমণ পরিকল্পনা, রিসর্টে থাকার দিন সংখ্যা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরই যখন ঋতব্রত হালকা হেসে বলল, হ্যাঁ, ঘুরতে এসেছি, কালই ফিরবো না, কয়েকদিন থাকবো। ড্রাইভার তখনই চুপ করে গেল। গাড়ির গতি যেন কিছুটা কমে গেল। রিয়ার ভিউ মিররে তার চোখ ধরা পড়ল। অদ্ভুত এক স্থিরতা দেখা যাচ্ছে তার চোখে। কিছুক্ষণ নীরবতার পর সে নিচু গলায় বলল, সামসিং বহুত अच्छी जगह है, लेकिन ওই জায়গাটা বহুত বহুত শান্ত। আরিয়ান হেসে উড়িয়ে দিল। এই শান্তিটাই তো দরকার, কি বলেন? আর অদ্ভুত দেখার জন্যই তো আমরা যাচ্ছি। এমন কি আছে যেটার জন্য মানুষ ওখানে যেতে পারে না? ড্রাইভার এবার কিছু বলল না, শুধু একটা লাইন ফিস ফিস করে বলল, वहाँ पर रात को अंधेरा होने के बाद कुआशा আসে, इतना इतना घनो जे खुद का हाथ भी नहीं दिखा जाता है, और कभी कभी ওই কুয়াশার ভেতর থেকে কারোর চলনে কি আওয়াজ আতি है। তারপর থেকে গাড়ির ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের গর্জন আর জানলার বাইরে ঘন সবুজের মধ্যে ফাঁকা রাস্তা। প্রায় 8 ঘন্টা লম্বা যাত্রা যেন ক্রমশ ঘন হয়ে উঠল কুয়াশায়। রাস্তা যত উপরে উঠতে লাগলো, তত চারপাশের শব্দ যেন মিলিয়ে যেতে শুরু করলো। কোনো পাখির ডাক নেই, শুধু মাঝে মাঝে বাতাসে শুকনো পাতার শব্দ শোনা যায়। সন্ধ্যা গড়িয়ে আসতেই গাড়ির হেডলাইটে দেখা গেল একটা সাইনবোর্ড, ওয়েলকাম টু সামসিং। অক্ষরগুলো কুয়াশায় আধা ঢাকা, যেন অনেকদিন কেউ হাত দেয়নি। গাড়ি ধীরে ধীরে থামলো এক পুরনো কাঠের গেটের সামনে। ওপরের বোর্ডে লেখা গ্রিন ওয়েস্ট রিসর্ট। রিসর্টটা ছোট, কিন্তু চারিদিকে গভীর অন্ধকার আর ঘন জঙ্গল। দুজনেই একে অপরের দিকে তাকালো। গাড়ি থেকে নামতেই সামসিং এর ঠান্ডা বাতাস মুখে লাগলো। এক অদ্ভুত নরম কিন্তু ভেতর অব্দি কাঁপানো ঠান্ডা অনুভব করা গেল। চারপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড়, ঘন পাইন বন আর তার ওপর ভেসে থাকা সাদা কুয়াশা। দুজনেই এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। এত সুন্দর দৃশ্য তারা কোনোদিন দেখেনি। রিসর্টটা পাহাড়ের ঢালে তৈরি, কাঠের দেয়াল, টিনের ছাদ, চারপাশে ছোট ছোট পাইন গাছ আর সামনে পাহাড়ের নিচে গড়িয়ে যাওয়া নদী। জলধ্বনি শোনা যাচ্ছে এখান থেকে। পাখির ডাক আর বাতাসের শব্দে যেন এক স্বর্গপুরী মনে হচ্ছিল এই জায়গাটাকে। কি সুন্দর জায়গা মায়েরি! আমরা নাকি সোশ্যাল মিডিয়া ঘেটে এত সুন্দর জায়গা পেতে পারি, এটা আমি প্রথমবার দেখছি। ওফ, পাহাড়ের কোলে এত সুন্দর একটা রিসর্ট, নিচে নদী বয়ে যাচ্ছে, পাইন বনের জঙ্গল। আরে ভাই সাহাব, এত সুন্দর জায়গা! দাঁড়া দাঁড়া,
দেখতে হয় ক্যামেরাটা বার করি, ছবি না তুললে এই জায়গাটা ক্যাপচার করবো কি করে। কিন্তু জানিস এই নীরবতাটা একটু অদ্ভুত লাগছে। এই দূর, তখন থেকে ব্যাংক উজবাজ কথা বলছিস। এই জায়গাতে এমন কি আছে বলতে তো মানে না না, 1 মিনিট। এত সুন্দর একটা জায়গা, প্রকৃতি দেখ, এই দেখ, ঘন জঙ্গল দেখ, তার তার মাঝখানে এই এত সুন্দর রিসর্ট, সেটা না, মানুষের মুখে যা শুনেছ বৎস তুমি সেটার ওপরই থাকবে, মানে চাতা। তারপরে সে নিজেই মগ্ন হয়ে ছবি তুলতে আরম্ভ করলো। আমি আর কি বলবো। ওর যখন ছবি তোলা শেষ তখন আমরা দুজনে গেলাম রিসর্টের দরজায়। একটা পুরনো ঘন্টা ঝুলছিল দরজার সামনে, বাতাসে টুংটাং আওয়াজ করছে। তারা দরজার কাছে পৌঁছাতেই ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলো এক প্রায় 50 মানুষ। সাদা শার্ট, ধূসর প্যান্ট, মুখে ক্লান্ত ভাব, আর চোখে অদ্ভুত নিস্তব্ধতা। আমি সুবীর রায়, এই রিসোর্টের ম্যানেজার। অনেকদিন পর কেউ এলো এখানে, স্বাগত। ম্যানেজারের কণ্ঠ দৃঢ় এবং ভারী গম্ভীর। তিনি আমাদেরকে ভিতরে নিয়ে গেল। ভেতরে কাঠের দেয়াল, পুরনো লণ্ঠন ঝুলছে, চারপাশে হালকা চায়ের গন্ধ। দুজনেই মুগ্ধতা পেয়েছে তখন। রুমটা ছোট, কিন্তু জানলার বাইরে পুরো সামসিংয়ের দৃশ্য দেখা যায়। সব কিছুই যেন নিখুঁতভাবে সাজানো, কিন্তু ম্যানেজারের মুখে সেই উষ্ণ ভাবটা থেকেই গেল। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে বলল, আপনারা দুজনেই প্রথমবার এলেন, তাই না? হ্যাঁ, ঘুরতে। ম্যানেজার একটু থেমে জানালার দিকে তাকালো। বাইরে তখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে। এখানকার রাত একটু আলাদা। মানে? ম্যানেজার ধীরে ধীরে তাদের দিকে তাকালো, গলা নামিয়ে বলল, এই রিসর্টের চারপাশে যে জঙ্গলটা আপনি দেখছেন, ওটাই হচ্ছে পুরনো সামসিং ফরেস্ট। বছর 10 আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। কিছু পর্যটক রাতে বাইরে বেরিয়ে আর ফেরেনি। আমরা অনেক খুঁজেছি, শুধু ওদের ব্যাগ, ক্যামেরা, কাদায় পা চিহ্ন ছাড়া কিছুই পাইনি। আপনি ভয় দেখাচ্ছেন নাকি ম্যানেজার সাহেব? ম্যানেজারের চোখ একদম স্থির। না বাবু, আমি শুধু বলছি, রাতে বাইরে যাবেন না, কিন্তু কুয়াশা নামে আর তার ভেতরে কিছু আছে যাকে কেউ ঠিক করে দেখতে পায় না, কিন্তু সবাই অনুভব করতে পারে। ওদের ঘরে তখন বাতাস ঢুকছে জানলা দিয়ে, কুয়াশার নরম ছোঁয়া। আর কোথাও দূরে পাহাড়ের ঢালে এক পাখি হঠাৎ তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল। ম্যানেজার হঠাৎ পেছন ঘুরে দরজার দিকে গেলেন। আমি আপনার জন্য ডিনার পাঠিয়ে দেবো, দরজা ভালো করে বন্ধ করে রাখবেন। আর যদি রাতে কারোর ডাক শুনতে পান, হলেও সাড়া দেবেন না। এটা বলে তিনি ধীরে ধীরে বেরিয়ে গেলেন। ঘরে তখন নিস্তব্ধতা। আরিয়ান হেসে বলল, এই জায়গাটা মানুষ মানে 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 একটা ভৌতিক সিনেমার মতন বানিয়ে ফেলেছে। মানে বুঝতে পারছি না, মানে সবাই কেন বলছে এই কথাটা যে এখানে রাতে বেরোনো মানে উচিত না, কুয়াশার মধ্যে কিছু দেখা যায়। মানে মানে কি হচ্ছেটা কি এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঋতব্রত স্থির, তার মুখে কোনো উত্তর পাওয়া গেল না। বাইরে তখন অন্ধকার নেমেছে। দূরে নদীর গর্জনের মাঝে শোনা গেল একটা ফিসফিস আওয়াজ, যেন কুয়াশার ভেতর থেকে কেউ ধীরে ধীরে বলছে, তোমাদেরই অপেক্ষা করছিল এই সামসিংয়ের ঘন জঙ্গলটা। রাত 9টার পরে রিসর্টের চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। দূরে পাহাড়ের দিক থেকে হালকা বাতাস এসে জানলার পর্দা দোলাতে শুরু করেছে। রুমের ভেতরে হিটার চলছিল, আর দুজনেই গরম চা হাতে চেয়ারে বসে। বাইরে শুধু কুয়াশা আর অন্ধকার ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। আরিয়ান বলল, আচ্ছা, ম্যানেজারটা অদ্ভুত তাই না? রাতে বনের ভেতর কিছু শোনা যায় বলছিল না?
ওসব কথা বাদ দে তো। মানুষকে ভয় দেখানোর জন্য যত যত তত্ত্ব, মানে আর কিছু বলার নেই আমার। এখানে নিশ্চয়ই কোনো জন্তু টন্তু হাঁটে, এই জন্য হয়তো কুয়াশার মধ্যে দিয়ে তাকে দেখা যায় না, বা যারা দেখতে পায় তারা হয়তো এর এই এই একটা মানে জিনিসটাকে মানে এত বড় করে তুলেছে। মানুষ মানুষ মরছে, পর্যটক বাইরে যেতে পারবে না, হ্যান ত্যান, এইসব নিয়ে একটা গাঁজাখড়ি গল্প এরাই বানাবে, আর মানে কি আর হবে। কথাটা শেষ হতেই হঠাৎ রুমের আলোটা একবার টিম টিম করে নিভে গেল। দুজনেই চমকে উঠল। তারপর আবার আলো জ্বলে উঠল ঠিকই, কিন্তু জানলার কাছে যেন কেউ ছুঁয়ে গেল। এক মুহূর্তের জন্য কাছে একটা ভেজা হাতের দাগ স্পষ্ট দেখা গেল। ওরা দৌড়ে জানলার কাছে গেল। জানলা খুলতেই দেখা গেল বাইরে কেউ নেই, শুধু বনের দিক থেকে ঠান্ডা কুয়াশা ভেসে আসছে। এই বৃষ্টি পড়ছে নাকি? দাগটা মানে আসলোটা কোথা থেকে? দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই রিসর্টের নিচের দিক থেকে যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছে। পদশব্দটা এতই স্পষ্ট যে মনে হচ্ছিল কেউ ওদের রুমের দিকে এগিয়ে আসছে। তারা চুপচাপ দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার ওপারে শব্দটা যেন থেমে গেল। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর 3 বার জোরে ধাক্কা। দুজনেই ভয়ে একে অপরের দিকে একবার তাকালো। একজন বলল, কি কে? কোনো উত্তর নেই। এবার দরজার নিচ দিয়ে হালকা কুয়াশার ধোঁয়া ঢুকে এলো বাইরে থেকে, যেন কেউ বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আরিয়ান আস্তে আস্তে দরজার ছিদ্র দিয়ে তাকালো, কিন্তু বাইরে কেউ নেই। শুধু সিঁড়ির পাশে ঝুলছে একটা ভেজা রেইনকোট, সেটা হাওয়াতে দুলছে এখন। রুমের ভেতর এখন নিস্তব্ধতা। সেই রাতটা আমাদের খুব আতঙ্কে কেটেছিল। পরের দিন সকাল হতেই আমরা নিজেই রিসর্টের বাইরে একটু পায়চারি করতে বেরোলাম। জানলার কাছে সে ভেজা হাতের দাগটা তখনও স্পষ্ট ছিল। আমরা হয়তো ভাবলাম মনের ভুল, কিন্তু মনের ভুল নয়। চারদিকে অদ্ভুত নীরবতা। পাখিরা ডাকছে না, বাতাসও থম মেরে আছে। হঠাৎ রাস্তার ধারে একটা বৃদ্ধকে দেখা গেল। শুকনো মুখ, সাদা দাড়ি, কাঁধে একটা ঝোলা। তিনি ওদের দিকে থেমে গেলেন। চোখ দুটো যেন কেমন ফাঁকা ফাঁকা। আরিয়ান হাসি মুখে বলল, আরে দাদু, তুমি আমাদের দিকে এমন করে তাকিয়ে আছো কেন? বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলেন। তারপর গম্ভীর গলায় বললেন, শুনতে ওরে বলছিস? তবে এই জায়গা এক সময় বেঁচে ছিল, এখন শুধুই কুয়াশার কান্না ছাড়া আর কিচ্ছু নেই এখানে। ওরা অবাক। ঋতব্রত জিজ্ঞেস করল, আপনি কি বলতে চাইছেন? বৃদ্ধ মাটির দিকে তাকিয়ে বললেন, বহু বছর আগে এখানে একটা রিসর্ট ছিল। এই রিসর্টটার আগের জায়গা, এক রাতেই পুরো জায়গাতে আগুন লেগে যায়। তখনকার মালিক, তার স্ত্রী আর কয়েকজন অতিথি সবাই মারা যায় এখানে, কিন্তু তাদের দেহ কেউ খুঁজে পায়নি। কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। তখন থেকে রাত হলেই বনটা এক অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায়। কেউ কিচ্ছু শোনে না, কেউ কিচ্ছু দেখে না, শুধু হাঁটার শব্দ শোনা যায়। বৃদ্ধ একটু থামলেন। তার মুখে একরকম শূন্য দৃষ্টি। তিনি আবার বললেন, তোমরা তোমরা কত রাতে জানলায় হাতের দাগ দেখেছিলে, তাই না? ওরা স্তব্ধ। কেউ কিচ্ছু বলল না। এই বৃদ্ধ মানুষটা কি করে জানলো তাহলে? তারা দেখলো বৃদ্ধ আস্তে আস্তে হেঁটে হেঁটে কুয়াশার ভেতর দিয়ে মিলিয়ে গেল। তার শেষ কথা ওদের কানে বাজতে থাকলো, আজ রাতে ঘুমিও না, আজ আজ রাতে
ওরা ফিরে আসবে। কুয়াশার মধ্যে বৃদ্ধের ছায়াটা মিলিয়ে গেল, কিন্তু এক মুহূর্তের জন্য ওরা দুজনেই দেখল বৃদ্ধের পায়ের নিচে ছায়া পড়ে। রাত হলো। আজকের রাতটা কালকের থেকে একটু বেশিই শান্ত। আকাশে চাঁদ নেই, শুধুই সাদা কুয়াশা, রিসর্টের চারপাশে পাহাড়ের ঠান্ডা হাওয়া। ম্যানেজার ওদের বলে গিয়েছিল, আজ একটু আগে ঘুমিয়ে পড়বেন। রাতের পর বনের দিকে রাস্তাটায় একদমই যাবেন না কিন্তু। কিন্তু কেন? না মানে আপনি আমাদেরকে বলছেন কেন এটা? ম্যানেজার গম্ভীরভাবে তাকিয়েছিল তাদের দুজনের দিকে, তারপর বলল, আমি যেটা বলেছি সেটাই করবেন। বেপরোয়া কিছু করতে গেছে তবেই প্রাণ হারাবেন। এই বলে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। আমরা হতভম্ব হয়ে পড়লাম। রাত প্রায় ঠিক 1টা বাজে। হঠাৎ বাইরে থেকে আবার সেই আরিয়ান উঠে দরজার দিকে গেল। তার বিছানার ডেস্কের সামনে যে টর্চটা ছিল সেটা নিয়ে করিডোরের শেষে একেবারে জানলার পাশে দাঁড়িয়ে সিঁড়ির ওপর একটা ছায়া দেখা যাচ্ছে। ছায়াটা লম্বা, কোকড়ানো। আরিয়ান ঘেমে উঠল। তক্ষুনি তার হাতের টর্চটা নিজে থেকেই নিভে গেল। সে কিছু করে দৌড়ে নিজের ঘরে ফিরে এসেছিল। ঘরের দরজা বন্ধ করে ঋতব্রতর দিকে তাকাতেই আবার একটা ধাক্কা খেল সে। ঋতব্রত এখন জানলার দিকে মুখ করে বসে আছে, আর বসে কি একটা ফিসফিস করে বলছে। ওরা এসে গেছে রে। আরিয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলো, কে এসেছে? ঋতব্রত ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো তার দিকে। চোখ দুটো লালচে, মুখে এক অদ্ভুত হাসি। যাদের নাম কেউ জানে না, যারা কুয়াশায় হাঁটে। ওর গলার স্বরটা একদম বদলে গেছে, যেন গম্ভীর থেকে গম্ভীরতর। যেন এই গলাটা ঋতব্রত নয়। ঠিক তখনই জানলার বাইরে দিয়ে একটা ঝোড়ো বাতাস তাকে ধাক্কা মারল, আর ভেতরে ঢুকে এলো একটা কাগজের টুকরো। তাতে লেখা আছে, তোমাদের আজকের দিনটাই শেষ দিন। ঘরের সবকটা বাতি নিভে যেতে শুরু করেছে। সম্পূর্ণ অন্ধকার ঘর। বাইরে থেকে শুধু পায়ের শব্দ শোনা যাচ্ছে। একটার পর একটা ধীরে ধীরে রুমের সামনে এসে থামছে। আরিয়ান টর্চটা জ্বালাতে গিয়ে দেখে ঋতব্রত আর নেই সেখানে। দরজাটা খোলা, বাইরে শুধু ঠান্ডা স্যাঁতস্যাঁতে কুয়াশা। সে ভয়ে কাঁপতে কাঁপতে বাইরে বেরোলো। করিডোরটা একেবারে ফাঁকা। হঠাৎ মেঝেতে কিছু ভেজা চিহ্ন দেখা গেল। মানুষের নয়, যেন লম্বা বেঁকে যাওয়া পায়ের দাগ, যা সোজা নিয়ে যাচ্ছে বনের দিকে দরজায়। আরিয়ান পেছন ফিরতেই মনে হলো কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে তার। নিঃশ্বাসের শব্দ কানে লাগছে। উড়ে তাকাতেই সে দেখতে পেল একটা মুখ। এটা বিকৃত, কুচকানো, চোয়ালটা হাড় ভাঙা, নিচে ঝুলে আছে। চোখ দুটো কালো গর্তের মতো, আর ঠোঁটের পাশে একটা লম্বা হাসি। সে চিৎকার করে উঠল, কিন্তু আওয়াজটা কুয়াশার মধ্যে হারিয়ে গেল তার। পরের দিন সকালে ম্যানেজার পুলিশ নিয়ে দরজা ভাঙল। রুমটা ফাঁকা, শুধু জানলার কাছে একটা লেখা লেখা ছিল, একজন ফিরেছে, আরেকজন এখন ওদের সঙ্গে আছে।
সামসিং এক নাম, যার সঙ্গে জড়িয়ে আছে একের পর এক নিখোঁজের ঘটনা, অজানা মৃত্যু আর এমন সব গল্প যা শুনলে পাহাড়ের বাতাসও থমকে যায়। ঘটনার কয়েক মাস পর এক ব্যক্তি আবার সেখানে ফিরছে। নাম অদ্রিত সেন, পেশায় একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার এবং প্যারানর্মাল রিসার্চার। তার একটাই উদ্দেশ্য, সেই রিসোর্টে ঘটে যাওয়া রহস্যের সত্যিটা খুঁজে বার করা। এবার গল্প নেবে অন্য মোড়, এবার রহস্য হবে উদ্ঘাটন। আজ এতটুকু বলেই আপনাদের সামনে গল্পটা পেশ করলাম, কারণ সাসপেন্সকেও মাঝে মাঝে আবছায়ার মতন থাকতে হয়, সবার সামনে ধরতে নেই। আজকে না হয় এত অবধি থাক, এর সেকেন্ড পার্ট নিয়ে আমরা আবার ফিরে আসবো ডিএনএ স্টুডিওতে খুব শিগগির। আজ গল্প পাঠে আমার সাথে ছিল রজত, দেবজিৎ এবং আমি সুদীপ। সেকেন্ড পার্ট নিয়ে আমরা আবার ফিরে আসবো খুব শিগগির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।